রমজানকে সামনে রেখে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে শুরু টিসিবি ট্রাক সেল, মিলছে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর। আপাতত এটা ঢাকা এবং চট্টগ্রামে শুরু করা হয়েছে। এটা পর্যায়ক্রমে আমরা এটাকে বিভাগীয় সদরগুলা সহ অন্যান্য কিছু ডিস্ট্রিক্ট, কতিপয় নির্দিষ্ট কিছু ডিস্ট্রিক্টে আমরা এটা চালাবো। পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল, সালমান, শমশের ও পলক 4 দিনের রিমান্ডে। আরেক মামলায় সাবেক আইজিপি 3 দিনের রিমান্ড। গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তার। অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত গ্রেপ্তার 1408 জন। কুষ্টিয়ায় ভর্তুকির কৃষি যন্ত্রপাতি বিতরণে মহা দুর্নীতির অভিযোগ। ভুয়া তালিকায় কোটি কোটি টাকা আত্মসাৎ, মাঠে নেমেছে দুদক। ময়মনসিংহের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ সংকট, ব্যাহত শিক্ষা কার্যক্রম, খেলার মাঠের অভাবে শারীরিক বিকাশ হচ্ছে না শিশুদের। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। রমজানকে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের জন্য আবারও ট্রাকে করে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। 1 মাস 9 দিন বন্ধ থাকার পর সোমবার থেকে পুনরায় এই কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। টিসিবির মুখপাত্র মোহাম্মদ হুমায়ুন কবির জানান, দিনে 17,500 পরিবার পাবে এ প্যাকেজ। সোমবার থেকে ঢাকা মহানগরী 50টি স্থানে এবং চট্টগ্রাম মহানগরীর 20টি স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হবে। ঢাকায় 50টি ট্রাকে করে চলবে এই কার্যক্রম। প্রতিটি গাড়িতে 250 কার্ডের জন্য পণ্য দেয়া হয়েছে। সকাল 8টা থেকে সাধারণত আমাদের গুদাম থেকে সিরিয়াল দিয়ে গাড়িগুলো বের হয়। তবে প্রথম দিন হওয়ার কারণে একটু সময় লেগেছে, অর্থাৎ প্রথম দিন 8:30, 8:15 থেকে গাড়িগুলো বের হওয়া শুরু হয়েছে। আপাতত এটা ঢাকা এবং চট্টগ্রামে শুরু করা হয়েছে। এটা পর্যায়ক্রমে আমরা এটাকে বিভাগীয় সদরগুলা সহ অন্যান্য কিছু ডিস্ট্রিক্ট, কতিপয় নির্দিষ্ট কিছু ডিস্ট্রিক্টে আমরা এটা চালাবো। তখন যখন শুরু করবো এটার কার্যক্রম, তখন আমরা আপনাদেরকে মিডিয়াতে অবশ্যই অবহিত করবো। টিসিবির ট্রাকসেল কার্যক্রমের তথ্য সংগ্রহ করতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হবে তার সঙ্গে। তারেক, ট্রাকসেল কার্যক্রম নিয়ে আমাদের বিস্তারিত জানান, কি বলছেন সাধারণ মানুষ? এই মুহূর্তে আছি রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি অফিসের সামনে। এখানে টিসিবির যে ট্রাকের মাধ্যমে যে পণ্য বিতরণ, সেটি আসলে এই মুহূর্তে চলছে। আপনি জানেন, দীর্ঘ 1 মাস 9 দিন পর আজ আবারও শুরু হয়েছে টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিতরণ। এবং এখানে কিন্তু নিম্ন আয়ের মানুষজন ব্যাপক আগ্রহ নিয়ে লাইনে ধরে এই মুহূর্তে এখান থেকে আসলে তাদের সেই কাঙ্ক্ষিত পণ্য তারা টাকার বিনিময়ে তারা আসলে নিয়ে যাচ্ছে না। আমরা যদি কয়েকজনের সাথে কথা বলি, আপনি কখন এসেছেন? আমি আসছি 11টা বাজে, এখন বাজে 12:30, প্রায় বেজে গেছে। 1.5 ঘন্টা এখানে কোনো মেনটেন নাই। আমি বলতে চাই যে অযোগ্য লোককে দেওয়া হয়েছে, যোগ্য লোককে বসানো হয় নাই। সরকার প্রধান থেকে একেবারে নিম্ন শ্রেণীর পর্যন্ত দেশে অযোগ্য লোক এখানে কাজ করতেছে। উনারা না পারে তা আমাদেরকে কাছে দেখ, আমরা দেখায় দিই আমরা পারি কি না। আমরাও পারবো, এখানে দেখ। আমি এখানে মেনটেন করবো 2 ঘন্টায়। 2 ঘন্টা আমি এটা মেনটেন করে দেবো, আমি মেনটেন করে দেবো। আর যদি ওনারা না পারে, যদি সরকার না পারে, কর্তৃপক্ষ যদি টিসিবি না পারে, আমাদেরকে নেও, আমরা দিয়ে দেবো। এটা প্রশ্ন। আরেকজনের সাথে যদি কথা বলি, এখানে আসলে কি কি পণ্য দিবে? এখানে দেবে তেল, ডাল, চিনি, খেজুর, এই তো। আচ্ছা, আমরা এই মুহূর্তে আরেকজনের সাথে কথা বলছি। আপনি কখন এসেছেন এখানে? আমি আসছি 2 ঘন্টা হয়ে গেছে গা। এই টিসিবি মাল নিতে আসছি। তার টিসিবি ধন্যবাদ জানাচ্ছি। আমরা এরকম ভুক্ত হওয়া লাগতো না। একমাত্র আওয়ামী লীগের যে টাকা পাচার করছে, এই টাকা যদি দেশে পাচার না হতো, তাহলে আমাদের দেশে আরো সিঙ্গাপুরের মতো হতো। একমাত্র আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা লয়ে গেছে গা। সরকারের এই উদ্যোগকে আপনারা আসলে কিভাবে দেখছেন? উদ্যোগটা যদি আগামী রোজা মাসে যদি দিয়ে দেয়, আমাদের জন্য, যারা ভক্তি সাধারণ মানুষ আছে তাদের জন্য ভালো হবে। রমজান মাসে যদি চালিয়ে যায়, যেমনটা বলছেন, তারা আসলে এই উদ্যোগকে তারা আসলে সাধুবাদ জানায় এবং তারা বলছে দীর্ঘদিন বন্ধ রাখা উচিত হয় না, এটা আসলে চলমান রাখা আসলে উচিত। আপনার সাথে যদি একটু কথা বলি, কখন এসেছেন এখানে? আমরা এখানে আসছি 10টায়, গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি। এখন দিচ্ছে, দেওয়া শুরু করছে। এই তো পাবো কিছুক্ষণের মধ্যে। এখানে দিচ্ছে আপনার 1 কেজি চিনি, 2 কেজি ছোলা বুট, 1 কেজি ডাল, আর তেল দিচ্ছে 2 কেজি। তেল 2 কেজির জায়গায় যদি 5 কেজি দিত, তাহলে আমাদের বারে বারে আসতে হতো না। ঠিক আছে, কারণ রমজান উপলক্ষে 5 কেজি তেল দিলে আমাদের জন্য অনেক ভালো হতো। এটাই যেমনটা বলছেন তারা, যে পণ্যের যে পরিমাণ, এটা আসলে আরো
বাড়িয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন তারা। আমরা কিছুক্ষণ আগে আসলে এই টিসিবির মুখপাত্র হুমায়ুন কবিরের সাথে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন, আজ সারা দেশে ঢাকা মহানগরের মধ্যে আসলে 50টি ট্রাকে করে এই কার্যক্রম চলবে। একই সঙ্গে চট্টগ্রাম মহানগরে 20টি ট্রাকে করে, প্রত্যেকটি ট্রাকে করে আসলে 250টি পরিবারকে এই পণ্য বিক্রি করবে তারা। আরেকজনের সাথে যদি আমরা একটু কথা বলি, যে আপনি কখন এসেছেন এখানে? 10টা আইসি, 8টার সময় আইসি ঘুরতে ঘুরতে, কারণ বাজারে কত হলো 7 রাস্তা মালে লাগিন। আমরা গরিব মানুষ, একটু অস্তা মাল খাইলে আমরা বালা বুড়া মানুষ, আমরা দেখুন সাহায্য এবার করলে আপনার খুব ভালো। এবার মাল আল্লাহ লাগতে দিবাই দয়া কইরা, আমরা আর ঘুরাই না দে সব সময় এবার বাল বালের মতে মাল দিবাই। ঠিক আছে। যেমনটা আসলে এখানে যে সুবিধাভোগী যারা আসলে এখানে লাইনে দাঁড়িয়েছেন, তারা যেমনটা বলছেন যে আসলে যে পণ্য সামগ্রী দেওয়া হচ্ছে তারা এর থেকে সেটা পরিসর বাড়িয়ে আরো বেশি পরিমাণে তারা চাচ্ছে। তো এ ছিল রাজধানীর কারণ বাজারের এই টিসিবির ট্রাক থেকে পণ্য বিতরণ থেকে আমার কাছে সর্বশেষ। তারেক, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীর বিভিন্ন থানায় করা হত্যা ও হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক উপদেষ্টা, মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তা সহ 22 জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সকালে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করার পর শুনানি শেষে এই আদেশ দেন আদালত। এদিকে যাত্রাবাড়ী থানার পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তৃণমূল বিএনপির সভাপতি শমসের মবিন চৌধুরী এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 4 দিনের রিমান্ড দেন আদালত। একই থানার ইমাম হোসেন হত্যা মামলায় থানাটির সাবেক ওসি আবুল হাসান এবং ডিএমপির সাবেক এসি তানজিল আহমেদকেও 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। অন্য এক হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে 3 দিনের রিমান্ড। শাহবাগ থানার মামলায় বরিশাল 3 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, মোহাম্মদপুর থানার 2টি মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অপারেশন ডেভিল হান্টে গাজীপুর থেকে সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন ইসলাম সহ 100 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই পর্যন্ত সারা দেশে আটক হয়েছে 1408 জন। রোববার রাত আনুমানিক 12টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপির বাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি এলাকার মরহুম খায়রুল ইসলাম মিলনের মালিকানাধীন 6 তলা ভবনে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তিনি সিরাজগঞ্জ 6 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ রাত 11:30টার দিকে ওই বাড়িটি ঘেরাও করে এবং পরবর্তীতে ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকার আনুকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামে বসতবাড়িতে লাগা আগুনে পুড়ে নিহত হয়েছেন 2 জন। সোমবার সকাল 6টা 40 মিনিটে নগরীর কোতোয়ালি থানার বলুয়ার দিঘির পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনিতে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার স্টেশনের 4টি ইউনিট প্রায় 1.5 ঘন্টা চেষ্টার পর সকাল 8টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই 5টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায় এবং শ্বাসরুদ্ধ হয়ে 2 জন মারা যান। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 3 জন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। বর্তমান রিজার্ভে মেটানো যাবে 3.5 মাসের আমদানি ব্যয়। গেল 6 মাসে রপ্তানি বেড়েছে 10% আর মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 9%। এমনটাই জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমান্ড সেন্টার চালুর কথাও জানান তিনি। তারেক মাহমুদ সুজনের প্রতিবেদন। শনিবার দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সংশ্লিষ্টদের বৈঠক হয়। সেখানে গেল 6 মাসের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সচিব। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রফেসর ইউনূস চিফ অ্যাডভাইজার বলেছেন উনি স্যাটিসফাইড। প্রেস সচিব শফিকুল আলম জানান দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বেশিরভাগ সূচক ইতিবাচক জানিয়ে তিনি বলেন, জুলাই নাগাদ মূল্যস্ফীতি
7.5% মধ্যে নেমে আসবে। ইনফ্লেশন আপনি জানেন একটা সময় 12% মতো উঠে গিয়েছিল, ইনফ্লেশন আবার পয়েন্ট টু পয়েন্ট হিসাবে এটা 9% মানে সিঙ্গেল ডিজিটে এসছে। জিডিপি সাইজ বলা হচ্ছে এখন বাংলাদেশের টাকায়, বাংলাদেশি টাকায় হচ্ছে 50,027 বিলিয়ন টাকা, যেটা $450 বিলিয়ন। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে সব বাহিনী সমন্বয়ে সেন্ট্রাল কমান্ড সেন্টার চালুর কথাও জানান প্রেস সচিব। প্রত্যেকটা ল এনফোর্সিং এজেন্সি কে কি কাজ করছে সেটা যাতে খুব ভালো কোঅর্ডিনেট করা যায়। তো আপনারা জেনে খুশি হবেন যে আজকে 6টায় এই কমান্ড সেন্টারটা এটা রোল আউট হচ্ছে, এটা তার কাজ শুরু করছে। এ সময় গেল 6 মাসে অর্থনৈতিক উন্নয়নে নেওয়া নানা পদক্ষেপও তুলে ধরেন তিনি। বর্তমানে 13 লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে জানিয়ে প্রেস সচিব বলেন, যে পরিমাণ খাদ্য আমদানি হচ্ছে তাতে দাম আরো কমবে। যে পরিমাণ খাদ্যশস্য আমদানি হচ্ছে আমরা আশাবাদী খাদ্যশস্যের মূল্য আরো কমবে, এবং ইন্টারন্যাশনালি আমরা যেটা দেখছি যে হুইটের এবং রাইসের দাম কমছে, এবং ফলে আমরা আশা করছি যে বাংলাদেশেও এটার রিফ্লেকশন হবে। আর 6 মাসে প্রবাসী আয়ে 23% মতো প্রবৃদ্ধি হয়েছে বলে জানান উপপ্রেস সচিব আজাদ মজুমদার। জানান, বিদেশে কর্মী প্রেরণ বাড়াতে নতুন নতুন দেশে ভিসা ও রিক্রুটমেন্ট চালু করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। যে কয়েকটা দেশে এখনো ভিসা বন্ধ আছে বা রিক্রুটমেন্ট বন্ধ আছে, এগুলো যাতে দ্রুত চালু করা যায় এবং এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে হাইকোর্টে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 20 আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েতুর হোসেনের দ্বৈত বেঞ্চে শুনানি শুরু হয়। এর আগে এই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর রায় দেন ঢাকার বিচারিক আদালত। রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার শেরে বাংলা হলে থাকতেন। 2019 সালের 6 অক্টোবর রাতে তাকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। রাত 3টার দিকে হলের সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফেসবুকে ভারত বিরোধী স্ট্যাটাস দেওয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটে। আদালতের আদেশের পরও ওয়ার্কশপের কাজ করতে গিয়ে 3.5 বছর আগে হাত হারানো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার 13 বছর বয়সী শিশু নাইম হাসান নাহিদকে 30 লাখ টাকা ক্ষতিপূরণ না দেওয়ায় কারখানার মালিক হাজী ইয়াকুবকে তলব করেছেন আপিল বিভাগ। আগামী 21 এপ্রিল তাকে হাজির করতে কিশোরগঞ্জের এসপিকে নির্দেশ দেওয়া হয়েছে। এক আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। গত বছরের 19 নভেম্বর ওয়ার্কশপের কাজ করতে গিয়ে 3.5 বছর আগে হাত হারানো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার 13 বছর বয়সী শিশু নাইম হাসান নাহিদকে 30 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দিতে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় শুরু হয়। জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত আছেন পুলিশের আইজি বাহারুল আলম, বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। এ সময় চলমান ডেভিল হান্ট অপারেশন নিয়ে কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। কুষ্টিয়ায় কৃষকদের জন্য সরকারের ভর্তুকির কৃষি যন্ত্রপাতি বিতরণে উঠেছে মহা দুর্নীতির অভিযোগ। ভুয়া তালিকা তৈরির মাধ্যমে যন্ত্রপাতি উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে কোটি কোটি টাকা। তালিকায় নাম থাকা প্রকৃত কৃষকেরাও পায়নি এ যন্ত্রাংশ। সরকারের ভর্তুকির বিপুল পরিমাণ অর্থ ব্যয় হলেও এ প্রকল্পে কৃষি কর্মকর্তাদের লুটপাটে সুবিধা বঞ্চিত প্রান্তিক কৃষকেরা, যার প্রমাণও মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। অনিয়মের সত্যতা খুঁজতে মাঠে নেমেছে দুদক। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 2021 থেকে 2023 সাল পর্যন্ত 3 বছর মেয়াদে কুষ্টিয়ার 6টি উপজেলায় সমন্বিত কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার, সিডার ও পাওয়ার থ্রেসার সহ 10 ধরনের কৃষি যন্ত্রপাতি ক্রয়ে প্রায় 26.5 কোটি টাকা ভর্তুকি বরাদ্দ দেয় সরকার।
তবে এ প্রকল্প বাস্তবায়নে উঠেছে মেগা দুর্নীতির অভিযোগ। কৃষি কর্মকর্তাদের যোগসাজস্যে ভুয়া তালিকা তৈরির মাধ্যমে তুলে নেওয়া হয়েছে কৃষকদের জন্য বরাদ্দের যন্ত্রাংশ। লুটপাট করা হয়েছে সরকারের কোটি কোটি টাকা। তালিকায় নাম থাকলেও অধিকাংশ কৃষকই পায়নি সরকারের দেওয়া ভর্তুকির কোনো যন্ত্রাংশ, যার সত্যতাও মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। টিলারের জন্য আবেদন করেছিলাম, অফিস পর্যন্ত ঘুরে আসি, ঘুরে আসার পরে এ পর্যন্ত তো ঘুরাইনের পরে আসে। আমরা 25 সালে এসে জানতে পারলাম যে আমাদের নামে বরাদ্দ ছিল, বাট আমরা কোনো কিছু পাইনি। আমরা চাই যে এটা সুষ্ঠু তদন্ত দিয়ে এই কৃষি যন্ত্রপাতি আমরা যাতে আগামীতে পাই। প্রকল্প বাস্তবায়নকালে দায়িত্বরত কর্মকর্তারা বদলি হয়ে যাওয়ায় বর্তমান কর্মস্থলে থাকা কৃষি কর্মকর্তারা বলছেন, বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন তারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন যে আমি দেখব বা তারা যদি তদন্ত করেন তাহলে তারা আমাকে নির্দেশনা দিলে আমি সেগুলো কম্বাইন হারভেস্টটা দেখা যাচ্ছে তারা কিনে নিল, কিন্তু কিনে নেওয়ার পরে যন্ত্রটা কিন্তু হচ্ছে সবসময় সে কিন্তু ব্যবসা করে, মানে সারা বাংলাদেশে কিন্তু যন্ত্রটা হচ্ছে কেটে বেড়ায়। এদিকে কৃষি যান্ত্রিকরণ এ প্রকল্পের অনিয়মের বিষয়ে খতিয়ে দেখতে মাঠে নেমেছে দুদক। অনিয়মের সত্যতা পেয়েছেন তারাও। এটা রেকর্ডপত্র সংগ্রহ করলাম, যাচাই বাছাই করছে। আমরা প্রাথমিকভাবে সেখানে অনিয়ম দেখেছি, যেমন আমরা কয়েকজনকে ফোন করে দেখেছি, যাদেরকে যন্ত্রপাতি সরবরাহ দেখানো হয়েছে তারা পাননি। কৃষিতে সরকারের বরাদ্দের বিপুল অর্থ হরিলুটের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা চাই জেলার সুবিধাবঞ্চিত প্রান্তিক কৃষকেরা। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ময়মনসিংহের অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শ্রেণীকক্ষ সংকটের কারণে ব্যাহত হচ্ছে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম। পাশাপাশি অনেক বিদ্যালয়ে খেলার মাঠ না থাকায় শারীরিক ও মানসিক বিকাশ হচ্ছে না শিশুদের। এই সংকট দূরীকরণে কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ইলিয়াস আহমেদের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। ময়মনসিংহের গাঙ্গিনারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাত্র 4টি শ্রেণীকক্ষ দিয়েই চলে 300-র বেশি শিক্ষার্থীর পাঠদান। আকারে ছোট এসব শ্রেণীকক্ষ দিয়ে 2 শিফটে ক্লাস নেয়ার পরও হয় না স্থান সংকুলান। গাদাগাদির কারণে ব্যাহত হচ্ছে কোমলমতি শিশুদের পড়াশোনা, নেই খেলার মাঠও। একই অবস্থা নগরীর গোহাইলকান্দি ও নওমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। সবাই উপস্থিত থাকলে বসতে অসুবিধা হয়, আমরা লিখতে পারি না, এক বেঞ্চে 4 জন করে বসতে হয়। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো শ্রেণীকক্ষের স্বল্পতা। দেখা যাচ্ছে যে শ্রেণীকক্ষ স্বল্পতার জন্য আমরা শাখা করতে পারতেছি না। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানিয়েছেন, শ্রেণীকক্ষ সংকট ও জরাজীর্ণ ভবনের তালিকা করে পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি এবং ওনারা আশ্বস্ত করেছেন পিডিবি 5 শুরু হলে আমাদের এই ভবনগুলো এবং এই অতিরিক্ত শ্রেণীকক্ষ করে দিবেন। পড়াশোনার মান উন্নয়নকেই সরকার অগ্রাধিকার দিচ্ছে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জানান, শিশুর সামগ্রিক বিকাশে ব্যবস্থা নেবে সরকার। আমাদের প্রায়োরিটি ছিল যে আমাদের অবকাঠামোগুলো খুব খারাপ, সেটাকে উন্নতি করা, কিন্তু আমাদের প্রায়োরিটি হচ্ছে বাচ্চারা যেন লেখাপড়ায় ভালো করতে পারে সেটা। ময়মনসিংহ সদর উপজেলা ও সিটি কর্পোরেশনের 185টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 138টিতেই রয়েছে শ্রেণীকক্ষ সংকট। শিগগিরই সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়ার দাবি অভিভাবকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁদপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন ও এজলাস সংকটে ব্যাহত হচ্ছে বিচারিক কাজ। দেশের বিভিন্ন জেলায় স্বতন্ত্র জুডিশিয়াল ভবন তৈরি হলেও চাঁদপুরে আজও হয়নি। একটি 4তলা ভবনের পাশাপাশি একটি টিন শেড ভবন এবং ডিসি ভবনের কয়েকটি কক্ষে চালাতে হয় বিচার কাজ। এজলাস কম হওয়ায় পালাক্রমে কাজ করেন 2 থেকে 3 জন বিচারক। এতে বাড়ছে মামলা জট, ভোগান্তিতে পড়েছেন বিচার প্রার্থী সহ সংশ্লিষ্টরা। শরীফ আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। দীর্ঘ সময় পার হলেও চাঁদপুরে এখনো কাটেনি আদালত ভবন ও এজলাস সংকট। 26 জন বিচারকের বিপরীতে এজলাস আছে মাত্র 16টি। একজন এজলাস থেকে নামলে বসতে হয় অন্য বিচারককে। একটি 4তলা ভবনের পাশাপাশি একটি টিন শেড ভবন এবং ডিসি ভবনের কয়েকটি কক্ষেও চালাতে হয় বিচারিক কার্যক্রম। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন না থাকায় ভোগান্তিতে পড়েছেন বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থীরা। আজ 1.5 বছর, 1.5 বছর ধরে এরকম যাইতাম আছি। আমাদের অনেক কষ্ট হয়, বসার কোনো জায়গা পাইতেছি না। এজলাস সংকট থাকার কারণে এখানে বিচারক এবং বিচার প্রার্থী জনগণ এবং আইনজীবীদের
ভোগান্তির শিকার হচ্ছে। এই আইনি সমস্যা সমাধান করে দ্রুত জুডিশিয়াল ভবন নির্মাণ করার জন্য কর্তৃপক্ষের কাছে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আমি আশাবাদ ব্যক্ত করব। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে দ্রুত ভবন নির্মাণের আশা আইন কর্মকর্তাদের, আর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। এখন আমরা প্রত্যাশা রাখি, আশাবাদী যে এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই যে সমস্যা ছিল সেটা সমাধান হবে। একনেকের ডিজায়ার অনুযায়ী আমরা হয়তো প্রকল্পটা পুনরায় প্রেরণ করবো মন্ত্রণালয়ে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা এই প্রকল্পটা হয়তো আলোর মুখ দেখব। জেলায় বিচারাধীন মামলা রয়েছে 43,000। এজলাস সংকট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে সরকার, এমনটাই আশা বিচার প্রার্থী সহ সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দিস টিভি।